আজকে যে গল্পটা বলব তা আমার জীবনে ঘটে যাওয়া এক সত্য ঘটনা। জানি না কার কেমন লাগবে, তবে একটাই অনুরোধ, গালি দিবেন না। গল্পের নায়িকা নাজমা আক্তার একজন ধর্মভীতু গৃহিণী নারী। স্বামী আজমল ও এক ছেলে নাজমুল এবং এক মেয়ে নূপুরকে নিয়ে তার সুখের সংসার। ছেলে নাজমুলের বয়স ২২ বছর, মেয়ে নূপুরের বয়স ৫ বছর। নাজমুল এই বছর সদ্য ম্যানেজমেন্ট বিষয় হতে মাস্টার্স পাস করেছে। আজমল গ্রামের বাজারে কসমেটিক্স এর দোকান করে, যাতে করে নাজমার সংসার ভালোভাবে চলে যায়। নাজমা দেখতে বলিউড নায়িকা সোনাক্ষী সিনহার মতো, কিন্তু নামাজ, রোজা ও পর্দার ব্যাপারে খুবই সতর্ক। সপ্তাহে একবার নাজমা আজমল এর কাছ থেকে সুখ পেয়ে থাকে এবং এতেই নাজমা অনেক খুশি। ঘরের কাজ এবং নামাজ রোজা করে নাজমার দিন পার হয়ে যায়। নাজমা এবং আজমল ৮ বছর প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করে, যার কারণে নাজমার পরিবার থেকে এখনও ওদের সম্পর্কটা মেনে নিতে পারে নাই। আজমল এবং নাজমা বাদে নাজমুল ও নূপুর নাজমার বাপের বাড়ি যেতে পারে। নাজমার মা টুনি বেগম নাজমুলকে নিজের জীবন এর চেয়ে বেশি ভালোবাসে। নাজমুলের বর্তমানে বেকার সময় যাচ্ছে, নাই পড়ালেখা নাই কাজ। বিকালে বাবার কাছ থেকে বাজারটা আনা হলো নাজমুলের একমাত্র কাজ। তাই গত কয়েকদিন ধরে নাজমুল এর একটা বাজে অভ্যাস হয়েছে, লুকিয়ে লুকিয়ে আম্মু নাজমার হালকা দুলুনি দেখা। বিশেষ করে আম্মু নাজমার তানপুরার মতো দেখলে নাজমুলের মাথাটা ঝিমঝিম করে। সাথে সাথে বাথরুমে গিয়ে ঠান্ডা করতে হয় নিচের। নাজমুলের কাছে মনে হয় আম্মু নাজমা দুনিয়ার সব থেকে সুন্দরী নারী, তাই সে মনে মনে পণ করেছে আম্মু নাজমাকে সে তার রানী করে ছাড়বে। গত কয়েকদিন উনার কি হয়েছে, ১ মাস হয়ে গেল একবারের জন্যে ও হাত দিল না। এর আগে তো এরকম হয়নি উনার। রান্না করতে বসে আম্মু নাজমা স্বামী আজমল এর কথা ভাবছিল। হঠাৎ খেয়াল হলো দুপায়ের মাঝে একটু অনুভব হচ্ছে। ছি ছি, এইটা আমার কি হচ্ছে? দিনে দিনে দেখছি আমার খিদে বেড়েই চলেছে। না না, এই রকম চলতে দেয়া যাবে না। জহরের নামাজটা পড়তে হবে। মা, নূপুর একটু এদিক আয় তো মা। নূপুর, কি মা বলো? মা, তুই জালটা একটু দেখতো মা, আমি গোসলটা সেরে নেই। নামাজের সময় চলে যাচ্ছে। নাজমুল বাজার এ আসছে বাবার কাছ থেকে বাজার নিতে। বাবার দোকান এর একটু কাছে আসতে নাজমুল এর কাছে সন্দেহ লাগল। বাবার দোকান এর সামনে এই মেয়েটা কে? আর বাবা কোথায়? মেয়েটা মনে হচ্ছে সামনে একেবারে ঝুঁকে আছে। নাজমুল মনে মনে ভাবল, না, আমাকে রহস্যটা জানতে হবে। নাজমুল একটু কাছে গিয়ে অন্যদিকে তাকিয়ে বাবা ও মেয়েটার কথাগুলা শুনতে চেষ্টা করল। যা শুনতে পেল তাতে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না নাজমুল। কথাগুলা, আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে তোমার হবে? আমার? যতদিন না বিয়ে করে তোমার বাড়ি নিয়ে যাচ্ছ আমায় ততদিন। নেব সোনা, খুব শীঘ্রই বাড়ির বউয়ের কাছে তালাকের পেপারটা পৌঁছে যাবে, আর বুটা বিদায় হলেই তুমি আমার রানী। কথাগুলা শোনার পর নাজমুলের কাছে মনে হচ্ছে বাবাকে একটা না, আমার আর বাজারে থাকা চলবে না। এখনই বাড়ি গিয়ে আমার আম্মুকে দেখে মারতে হবে। বাবার সামনে এমন একটা ভাব করল নাজমুল যেন সে এইমাত্র আসল এবং খুব ব্যস্ত। বাজারটা নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা করল নাজমুল। আজকের রাস্তা মনে হয় শেষ হচ্ছেছ না। ১০ মিনিটের রাস্তা আসতে ১ ঘন্টা সময় লেগেছে, এমনটাই মনে হচ্ছে নাজমুলের কাছে। পুরা রাস্তাটা নাজমুল আম্মু নাজমার কথা ভাবতে ভাবতে আসছে। নিজের অজান্তাই নাজমুল অনুভব করল শরীর দিয়ে একটা অদ্ভুত সুখের স্রোত বয়ে যাচ্ছেছ। আম্মুর সাথে এখন থেকে যা ইচ্ছা তাই করতে পারব। আব্বু আর কিছুই বলবে না। এইটা ভেবে নাজমুলের শরীরে থেকে থেকে ঝাঁকি মারছিল। আকাশ কুসুম ভাবতে ভাবতে নাজমুল বাড়ি এসে পুছাল। বাড়ি এসে নাজমুল সরাসরি রান্নাঘরে চলে গেল। বাজারটা রেখে নূপুরকে জিজ্ঞেস করল, আম্মু কই রে খুকি? প্রশ্নটা শুনে ভ্যাবাচ্চাক্কা খেয়ে গেল নূপুর এবং হাঁ করে তাকিয়ে রইল ভাইয়ের মুখের দিকে। কারণ খুকি তো একমাত্র বাবা, তাকে বলে। কিরে, হাঁ করে রইলি কেন? শুনতে পাসনি কি বললাম? বোনকে জোর গলায় ধমক দিল নাজমুল। ও আম্মু, আম্মু তো কলতলায় গোসল করতে গেল। নূপুর ঘোর কাটিয়ে উঠে উত্তর করল। নাজমুল আর দেরি করল না, দ্রুত পায়ে চলে গেল কলতলে। বিচ্ছিদ্র পাঠকের বুঝার সুবিধার্থে বলে রাখছি, নাজমুলদের কলতলা এর সাথেই বাথরুম এবং বাথরুমের দরজাটা গত দিনের ঝড়ে ভেঙে গেছে। গল্পে ফিরে আসি। আম্মু নাজমার চিরদিনের অভ্যাস গোসল এর সময় পরিষ্কার হওয়া। নাজমা গোসলের জন্য বালতি ভরে রেখে হালকা হতে বাথরুমে ঢুকছে।
কোনো রকম বাথরুমের গেটে দরজাটা রেখে এইদিকে নাজমুল কলতলার গেটে আসতেই দেখল একটা জাত সাপ দাঁড়ায় আছে। নাজমুলকে দেখেই সাপটা ফুস করে একটা শব্দ করে দূর দিল এবং নাজমুল সাপের পিছু নিতেই সাপ বাথরুম-এ ঢুকে পড়ল। নাজমুল বাথরুমের দরজাটা 2 হাত দিয়ে সরিয়ে বাথরুমে ঢুকে আম্মু নাজমাকে হালকা করতে দেখে স্ট্যাচু হতে গিয়ে ও হল না, কারণ তার আম্মু রূপী এই মনের মানুষটাকে এই সাপ হতে রক্ষা করতেই হবে। আম্মু আপনি একটু ও নড়বেন না। একদম বিচলিত না হয়ে আম্মু নাজমাকে আদেশ করল নাজমুল, এবং 2 হাতে বাথরুমের দরজাটা ধরে আম্মু এবং সাপের মাঝে ছুঁড়ে মারল। নাজমুল সাথে সাথে সাপটা পালিয়ে গেল। সাপের উপর হতে নজর সরিয়ে আম্মুর দিকে তাকাতেই নাজমুল দেখল আম্মু নাজমা টলে পড়ছে। হাই হাই, আম্মু তো দেখি জ্ঞান হারাচ্ছে। মনে মনে প্রমোদ গুনল নাজমুল আম্মু নাজমাকে কোলে করে কোলতলে নিয়ে আসে এবং আম্মুর লেগে থাকা ময়লা পানি দিয়ে পরিষ্কার করে পুনরায় কোলে করে ঘরে নিয়ে আসে। ভাইয়া আম্মুর কি হয়েছে? নূপুর দূর থেকে দেখে দৌড়ে এসে কাদা কাদা মুখে নাজমুলকে জিজ্ঞাসা করে। ও কিছু না, তুই রান্নার কাছে যা, আমি আম্মুকে দেখছি। নাজমুল বোনকে আশ্বস্ত করে রান্নার কাছে পাঠিয়ে দেয়। নাজমুল হাতে পানি নিয়ে আম্মুর মুখে পানির ঝটকা দিবে এমন সময় মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। আচ্ছা, আম্মু তো এখন বেহুশ, তাহলে এই সুযোগটা আমি কাজে লাগাচ্ছি না কেন? নাজমুল নিজের কাছে নিজেই প্রশ্ন করে। ভাবনাটা মাথায় আসতেই নাজমুলের ফুরে বেরোনোর জন্য আশফাস করছে। মাথার উপর ফ্যান চলছে, তারপর ও নাজমুল এর ঘাম ঝরছে। কাপা কাপা হাতে নাজমুল আম্মু নাজমার উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দেয়। নাজমুলের মাথায় চক্কর মারে। মাইরি, কি শেপ আম্মুর! মনে হচ্ছে কারো হাত পড়ে নাই এখনো। নাজমুল আলতো করে 2টা চাপ দিল আম্মু নাজমার। বেশি চাপাচাপি করলে আম্মু জেগে যেতে পারে ভেবে নাজমুল আম্মু নাজমার ছেড়ে নিচের দিকে নামতে থাকল। কাপড় সরাতেই নাজমুলের চোখে পড়ল আম্মু নাজমা সেই আকর্ষণীয়, যা দেখে নাজমুল এর পানি চলে আসল। কানের কাছে নূপুর এর গলা ভেসে এল। ভাইয়া, ভাত রান্না শেষ, এখন কি করব? নাজমুল আম্মু নাজমার মুখ সরাতে সরাতে ভূত দেখার মতো করে বলল। তুই এখানে আসছিস কেন? ওখান থেকে বললেই তো পারতি। তুই রান্না ঘরে গিয়ে মাছটা কাট, গিয়ে আমি আসছি। নাজমুল ভাবল না আর এটাকে দীর্ঘায়িত করা যাবে না। এখনই আম্মুর জ্ঞান ফেরাতে হবে। তার আগে আমার জন্মস্থান এবং আমার স্বর্গটা একটু দেখে নেই। কাপা কাপা হাতে নাজমুল আম্মু নাজমা আবার সব ঠিক করে দিল। নাজমুল, ঘুমন্ত আম্মুকে আমি চাই না। আমি খাব আমার জাগ্রত আম্মুকে। আস্তে আস্তে, রশিয়ে রশিয়ে, সাপ সাপ সাপ। মুখে পানির ছিটা লাগতেই আম্মু নাজমা চিৎকার দিয়ে বলে উঠল, সাপ চলে গেছে আম্মু, আপনি এখন ঘরে আমার কাছে। এই যে দেখেন। বলতে বলতে নাজমুল আম্মু নাজমাকে বুকের সাথে ধরল। নাজমার স্বাভাবিক হতে 3 থেকে 4 মিনিট সময় লাগল এবং নাজমুল এই সুযোগে আম্মুকে সাথে চেপে রাখল। আম্মু নাজমা মনে মনে ভাবল বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাবু, আমার খুব ক্লান্ত লাগছে, আমাকে একটু একা থাকতে দে এখন। ঠিক আছে আম্মু, আপনি রেস্ট নিন, আমি রান্নাটা দেখছি। আর একটু পরে উঠে গোসল করে খেয়ে নিবেন। আম্মু নাজমাকে ঘরে একা ছেড়ে নাজমুল রান্নাঘরের দিকে চলে গেল। কি হয়ে গেল আমার? যেই আমার স্বামী ছাড়া আর কাউকে কোনোদিন দেখতে দিলাম না, আজকে আমার কোনো পাপের কারণে এত বড় সর্বনাশ হয়ে গেল। আমার পেটের ছেলে আমার সব দেখে নিয়েছে। হে খোদা, তুমি আমার মরণ দিচ্ছ না কেন? আমি এখন এই পোড়া মুখ নিয়ে ছেলের সামনে যাব কি করে? ছেলের কথা মনে পড়তেই লজ্জায় কুঁকড়ে গেল আম্মু নাজমা। না জানি কোথায় কোথায় হাত দিয়েছে। আচ্ছা, ছেলেকে আমি দোষ দিচ্ছি কেন? আমার বাবুর তো আর কোন দোষ নাই। ও তো আমাকে সাপের হাত থেকে রক্ষা করেছে। মনে মনে ছেলের প্রশংসা করতেই গর্বে বুকটা ভরে গেল আম্মু নাজমার। ছেলেটা আসলেই আমাকে অনেক কেয়ার করে। ও ওর বাবার মতো না, ও একদম আলাদা। ওর বাবাটা যদি ওর মতো হতো। একটা গভীর নিঃশ্বাস ফেলল আম্মু নাজমা। যাই হোক, অনেক পাপ লেগে গেছে। আমার ছেলে আমার গোপন জায়গা। গুলা যায় গিয়ে গোসল করে নামাজ পড়ে আমার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করি। মনে মনে কথাগুলা ভাবতে ভাবতে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে পড়ে আম্মু নাজমা দরজার কাছে গিয়ে পা 2টা যেন অবশ হয়ে আসল। আম্মু নাজমার ছেলে যে তার সামনে রান্নাঘরে বসে এই দিকে ফিরে তরকারি কাটছে।
এখন ছেলের সামনে দিয়ে কলতলে যাবে কিভাব, এই ভেবে আম্মু নাজমার ঘাম বের হচ্ছে। তবুও যে আমাকে যেতেই হবে, আমাকে পবিত্র হয়ে আমার মাওলার হুকুম পালন করতে হবে এবং আমাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। ভাবতে ভাবতে বড় একটা ঘোমটা টেনে দ্রুত পায়ে কলতলে চলে গেল আম্মু নাজমা। রান্নাঘরে বসে ঘোমটা দেয়া আম্মুর দ্রুত চলে যাওয়ার দৃশ্য দেখতে দেখতে নাজমুল মনে মনে হাসতে হাসতে ভাবল, আমার আম্মুর লজ্জা দিন দিন বেড়েই চলেছে। খুকি, আমার তরকারি কাটা শেষ। তুই তরকারিটা কষিয়ে নিয়ে ভাজি করা মাছটা দিয়ে ঝোল রান্না করিস। আমি বাবার সাথে ফোনে কথা বলে আসি। হ্যালো আব্বু, আজকে আপনাকে একটু আগে আসতে হবে। কারণ দুপুরে আম্মু একটা জাত সাপ দেখে খুব ভয় পেয়েছে, তাই আম্মুকে একটু কেরামত আলী মাওলানার কাছে নিয়ে যেতে হবে। কলতলার কাছে গিয়ে ফোনে লাউডস্পিকার দিয়ে আব্বুকে কথাগুলা এক নিঃশ্বাসে বলে ফেলল নাজমুল। তোর মা মরুক, তাতে আমার কিছু আসে যায় না। তোর আম্মু তুই নিবি না কি করবি সেটা তোর ব্যাপার। আমাকে এই সব আলতু ফালতু ব্যাপার নিয়ে ডিস্টার্ব করবি না। এখন বড় হয়েছিস, সংসার, মা বোনকে একটু সামলাতে শেখ। আমাকে আমার মতো ছেড়ে দে তোরা। আর হ্যাঁ, কাল থেকে তুই দোকানে বসবি। কথাগুলা খুব রাগের সুরে বলল আব্বু আজমা। কাল থেকে পারব না, কারণ কাল আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তবে পরশু দিন থেকে বসব। আর হ্যাঁ, এখন থেকে আম্মু এবং নূপুরের সব দায়িত্ব আমার। বলেই ফোনটা কেটে দিল নাজমুল। আম্মু নাজমা গোসল শেষে বাপ বেটার ফোন আলাপ মন দিয়ে শুনছিল। ফোন আলাপ শেষ হতেই বড় করে ঘোমটাটা টেনে দিয়ে দ্রুত পায়ে ঘরের দিকে যাচ্ছিল আম্মু নাজমা। আম্মু নাজমা নাদুস নুদুস হওয়ায় আম্মু নাজমার দ্রুত হাঁটার তালে তালে তানপুরার মতো দুইটা দুলছিল, যেটা দেখে নাজমুলের মাঝে দামামা বাজতে লাগল। আম্মু একটু দাঁড়ান তো ওখানে। কাছে গিয়ে সামনে দাঁড়িয়ে আম্মু নাজমার দুই বাহুতে হাত রাখল নাজমুল। আম্মু, আমি জানি আপনি বাবার কথাগুলা সব শুনেছেন। বলেই মাটির দিকে তাকিয়ে থাকা ঘোমটা দেওয়া আম্মু নাজমার ধরে একটু উপরে তুলে কপালে চকাস করে একটা দিল নাজমুল। বাবা আর আমাদের আগের মতো ভালোবাসে না আম্মু। বাবা এখন শুধু আমাদের দূরে সরিয়ে দিতে চাই আম্মু। কিন্তু আপনি একটু ও মন খারাপ করবেন না, আমি আছি না। আমি আপনার সব কষ্ট দূর করে দেব আম্মু। এখন থেকে আপনার এবং নূপুরের সব দায়িত্ব আমার। কথাগুলা আবেগী সুরে বলেই আম্মু নাজমাকে নীল নাজমুল। কত সময় এভাবে দাঁড়িয়ে ছিল মা ছেলে। আম্মু নাজমা বা নাজমুল কেউই বলতে পারবে না। ভাইয়া, সব কিছু রান্না শেষ। হঠাৎ নূপুর এর কোথায় সম্বিত ফিরে পেল আম্মু নাজমা এবং নাজমুল। এক প্রকার অনিচ্ছা শর্তে আম্মু নাজমা ছেলের বাহুডোর থেকে ছাড়া পায়। হিতাহিত জ্ঞান প্রায় ভুলতে বসেছিল আম্মু নাজমা। সম্বিত ফিরে পেতেই এক রাস আম্মু নাজমাকে ঘিরে ধরল। চিক চিক, আমার ছেলে আমাকে এভাবে ধরে। চিক চিক, আমি আর ভাবতে পারছি না। এক প্রকার দৌড়ে ঘরে গিয়ে নামাজ দাঁড়িয়ে পড়ল আম্মু নাজমা। আম্মু, মাগরিবের নামাজের পরে রেডি থাইকেন। আপনাকে নিয়ে একটু কেরামত আলী মাওলানার কাছে যাব। আম্মু নাজমার দৌড়ে পালানোর দৃশ্য দেখতে দেখতে মুচকি হেসে বলল নাজমুল। ভাইয়া, খেতে আস, আম্মু ডাকে। আসছি নাজমুল এর ঘর থেকে উত্তর দেই নাজমুল। আম্মু, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি আর তোমার ভাইয়া একটু হুজুরের কাছে যাব। খেতে খেতে মেয়ে নূপুরকে তাগাদা দেই আম্মু নাজমা। বাড়ির বাইরে কোথাও যেতে চায় না আম্মু নাজমা। কিন্তু কেরামত আলী মাওলানার কাছে যেতে কখনো না করে না। নাজমুলদের বাড়িতে সবাই মাটিতে বসে খায়। আম্মু নাজমা এবং নাজমুল মুখোমুখি বসে খাচ্ছে। ঝুঁকে মাটিতে বসে খাওয়ার জন্য আঁচলটা একটু গেছে আম্মু নাজমার। আম্মু কি বোরখা পরে যাবেন? ইঙ্গিতটা আম্মু নাজমা বুঝতে পারে। তাড়াতাড়ি আঁচল ঠিক করতে করতে, না বাবা, বোরখা পাপ কোথায়? তোর বাপ কি আর বোরখা কিনে দিয়েছে আমাকে? আগের বোরখাটা ছিঁড়ে যেতেই কতবার বললাম একটা বোরখা কিনে দাও। দিল না কিনে, তার নাকি টাকাই থাকে না আগে। অনুযোগের সুরে বলল আম্মু নাজমা, গু আমি কিনে দেব। আজকে শাড়ি পরেই চলেন গু। আম্মু নাজমার অপাদ মস্তক দেখতে দেখতে বলল নাজমুল। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে নিয়ে নাজমুল তার নিজের ঘরে এসে পাল্টিয়ে প্যান্ট পরে নিল। আম্মু নাজমা মেয়ে নূপুরকে ঘুম পাড়িয়ে রেখে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে একটু কাজল দিয়ে নিল আর শরীরে একটু আতর দিয়ে নিল। এই আতর আর কাজল ছাড়া কোনো প্রসাধনী ব্যবহার করে না আম্মু নাজমা। আম্মু নাজমা দরজার শিকল টেনে তালাটা লাগিয়ে ঘুরতেই দেখল নাজমুল ভ্যাবলার মতো হা করে তাকিয়ে রয়েছে। একেবারে অপ্সরীর মতো লাগছে আম্মু নাজমাকে। 5 ফুট 4.5 ইঞ্চি হাইট আম্মু নাজমার। বন্ধুরা,
আমি আপনাদের কাজল। আজকের এই গল্পে আপনাদের স্বাগতম। মন শক্ত করে রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্পটি খুবই রোমাঞ্চকর হতে চলেছে। আমি কখনো ভাবিনি যে স্কুল থেকে বাড়ি ফিরে এমন একটি দৃশ্য দেখতে পাব। আমি ভেবেছিলাম বাড়িতে শুধু আমি একা থাকব, কিন্তু আমার সৎমার ঘরের অল্প খোলা দরজার পিছনে যা দেখলাম তা আমাকে হতবাক করে দিল। সেই মুহূর্তটি এতটাই মোহনীয় এবং নিযন্ত্রণের বাইরে ছিল যে আমার পুরো পৃথিবী এক মুহূর্তে বদলে গেল। এরপর যা ঘটল তা আমাদের মধ্যে সবকিছুই বদলে দিল, এমন কিছু যা আমরা দুজন কখনোই ভুলতে পারব না। বন্ধুরা, আমার সাথে থাকুন, কারণ আমি আপনাদের বলতে যাচ্ছি কিভাবে সবকিছু এমন এক রাতে বদলে গেল যা আমি কখনোই ভুলতে পারব না। আমি এইমাত্র স্কুল থেকে বাড়ি ফিরেছি। সারাদিনের ক্লান্তিতে আমার মনে হচ্ছিল যেন আমার কাঁধে ভারী ব্যাগের বোঝা চেপে আছে। বাড়িতে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল, শুধু পাখার মৃদু শব্দ শোনা যাচ্ছিল। সন্ধ্যার সোনালি রোদ মেঝেতে লম্বা দাগের মতো ছড়িয়ে পড়েছিল এবং সবকিছু শান্ত ও সুখদায়ক মনে হচ্ছিল যেন আমি একদম একা। তারপর আমি সোফায় ব্যাগটা ফেলে দিলাম। ভাবলাম আগে কিছু খেয়ে নিই, তারপর একটু বিশ্রাম নেব। ঠিক তখনই আমি রান্নাঘরের দিকে এগোতেই একটা শব্দ আমার দৃষ্টি আকর্ষণ করল। শব্দটা এতটাই মৃদু ছিল, কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি এক পলকের জন্য থমকে গেলাম। বুঝতে পারছিলাম না যে আমি আসলে কি শুনছি। শব্দটা এতটাই ধীর ছিল, যেন কেউ মৃদু গুনগুন করছে বা ফিসফিস করে কথা বলছে, কিন্তু তার মধ্যে কিছু আলাদা ছিল। এমন একটা শব্দ যা শোনার পর কোনো পুরুষই নিজেকে প্রভাবিত হওয়া থেকে বিরত রাখতে পারবে না। আমি আরও মনোযোগ দিয়ে শুনলাম, চেষ্টা করলাম বুঝতে যে শব্দটা কোথা থেকে আসছে। শব্দের উৎস খুব দূরে ছিল না, কিন্তু তার মধ্যে এমন কিছু ছিল যা আমাকে অস্থির করে তুলল। ধীরে ধীরে আমি সাবধানে হলের দিকে পা বাড়ালাম। শব্দের কাছাকাছি পৌঁছামাত্রই আমি দেখলাম যে আমার সৎমার ঘরের দরজাটা অল্প একটু খোলা। এতটাই খোলা ছিল যে আমি বিছানার প্রান্ত এবং তারও কিছুটা সামনের অংশ দেখতে পাচ্ছিলাম। আমি জানতাম যে আমার এটা দেখা উচিত নয়, কিন্তু সেই শব্দ আমাকে দরজার দিকে টেনে নিয়ে গেল। আমার কৌতূহল আমাকে বাধ্য করল। আমি একটু ঝুঁকে দরজার সেই ছোট ফাঁক দিয়ে উঁকি মারলাম। ঠিক তখনই আমি দেখলাম যে আমার সৎমা বিছানায় শুয়ে আছে। তার পিঠ একটু বাঁকানো, চোখ বন্ধ, এবং সে সম্পূর্ণ আনন্দে ডুবে আছে। সে তার আঙুল দিয়ে ধীরে ধীরে, থামেনি, নিজের পা থেকে মাথা পর্যন্ত স্পর্শ করছিল। তার ঠোঁট থেকে মৃদু মৃদু শব্দ বের হচ্ছিল। এই দৃশ্য আমার ভেতর পর্যন্ত গেঁথে গেল, এমন কিছু যা আমি আগে কখনো দেখিনি বা অনুভব করিনি। হঠাৎ আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি ভাবলাম যে আমাকে সেখান থেকে সরে যাওয়া উচিত এবং এমন ভাব করা উচিত যে আমি কিছু দেখিনি, কিন্তু আমি নড়তেও পারছিলাম না। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। আমার চোখ তার দিকে আটকে গেল। তার প্রতিটি ছোট ছোট নড়াচড়া আমার ভেতর একটা আলোড়ন তৈরি করছিল। সে খুবই সুন্দর দেখাচ্ছিল। কিছুক্ষণ পর আমি ভাবলাম যে এখন আমাকে সরে যাওয়া উচিত। ঠিক যখন আমি পিছিয়ে যাচ্ছিলাম, সে তার চোখ খুলল। এক মুহূর্তের জন্য আমার মনে হল যে আমি ধরা পড়ে গেছি, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখাল না। সে শুধু আমাকে দেখল। তার দৃষ্টি ছিল কোমল, যেন আমাকে ডাকছে। তার মধ্যে কোনো রাগ ছিল না, শুধু একটা মৃদু হাসি যা আমাকে আরও বেশি অস্থির করে তুলছিল। তারপর সে ধীরে ধীরে বলল, ভিতরে আসো। তার কণ্ঠস্বর ছিল খুবই মৃদু এবং উষ্ণ। এক মুহূর্তের জন্য আমার হৃদস্পন্দন তীব্র হয়ে উঠল। আমার ভেতরে একটা অদ্ভুত ভয় এবং উত্তেজনা ঘুরপাক খাচ্ছিল। যখন আমি শেষ পর্যন্ত তার কাছে পৌঁছালাম এবং তাকে নিচ থেকে দেখলাম, তখন আমি আমাদের মধ্যে একটা ভারী অনুভূতি অনুভব করলাম, যেন বাতাসে কিছু ভারী হয়ে গেছে। তবুও সে কিছু বলল না, শুধু তার গভীর, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমাকে দেখতে থাকল। আমি পুরোপুরি ঘাবড়ে গিয়েছিলাম। যখন আমি কিছু বলার চেষ্টা করলাম, আমার কণ্ঠ আটকে গেল। আমার গলা শুকিয়ে গিয়েছিল এবং আমার চিন্তাগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। কিন্তু সে এটা উপেক্ষা করল। সে শুধু ধীরে ধীরে আমার হাতটা ধরে ফেল, যেন কোনো গিট বাজছে। তার স্পর্শে আরও কিছু ছিল, এমন কিছু যা উত্তেজনা এবং আশায় ভরপুর ছিল। যখন আমি তার বিছানার পাশে বসলাম, তখন সে আমার হাত ছাড়ল না, বরং ধীরে ধীরে তা তার শরীরের উপর, তার কোমরের কাছে রাখল। সেই মুহূর্তে আমার শ্বাস যেন থেমে গেল। আমি তার ত্বকের নিচে তার হৃদস্পন্দন অনুভব করছিলাম। তার বুক ধীরে ধীরে ওঠানামা করছিল। তারপর সে খুব আস্তে বলল, ভয়ে পেও না। তার কণ্ঠস্বর এতটাই মৃদু ছিল যে মনে হচ্ছিল তা শোনাই যাচ্ছে না, কিন্তু তার মধ্যে একটা উষ্ণতা ছিল। আমার চোখ তার মুখের দিকে আটকে গিয়েছিল। সে বলল, শুধু আরামে থাকো। আমি মাথা নাড়লাম, যদিও আমি নিশ্চিত ছিলাম না যে আমি বেশি ঘাবড়ে গিয়েছিলাম নাকি উত্তেজিত।
তার আঙুলগুলো আমার আগুলের মধ্যে জড়িয়ে গিয়েছিল। আমাকে নির্দেশ দিচ্ছিল যেন আমরা দুজন একসাথে তাল মিলিয়ে চলছি। প্রতিটি স্পর্শে আমার শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছিল এবং আমি অনুভব করছিলাম যে আমাদের মধ্যে সংযোগ প্রতি মুহূর্তে গভীর হয়ে উঠছে। এটা শুধু শারীরিক ছিল না, এটা আরও কিছু ছিল, এমন কিছু যা আকর্ষণীয় এবং বাস্তব মনে হচ্ছিল। সেই মুহূর্তগুলো আমাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। বাইরের পৃথিবী ধীরে ধীরে ঝাপসা হয়ে গেল এবং শুধু আমরা দুজন সেই ঘরে রইলাম। এমন কিছু যা হয়তো ভুল ছিল, কিন্তু তবুও ঠিক মনে হচ্ছিল। সময় যেন ধীর হয়ে গিয়েছিল। প্রতিটি শ্বাস যেন এক যুগের মতো লাগছিল। যখন আমাদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছাল, সে আমাকে আরও কাছে টেনে নিল। তার শরীর আমার শরীরের সাথে মিশে গেল। আমি তার ত্বকের উষ্ণতা, তার নিঃশ্বাসের গরম অনুভূতি আমার গলায় অনুভব করছিলাম। তার ঠোঁট হালকাভাবে আমার কানের পাশ দিয়ে গেল এবং সে আবার ফিসফিস করে বলল, এখানেই থাকো। তার কণ্ঠস্বর নরম এবং মৃদু ছিল, কিন্তু তার মধ্যে একটা শান্ত আগুন ছিল যা আমার হৃদয়কে থামিয়ে দিয়েছিল। যেও না, এই সব শুনে আমি চাইলেও যেতে পারতাম না। আমাদের মধ্যে দূরত্ব এখন খুব কমে গিয়েছিল। তার ঠোঁট আমার ঠোঁট থেকে খুব অল্প দূরে ছিল। আমি তার নিঃশ্বাসের উষ্ণতা আমার ত্বকে অনুভব করছিলাম। মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। পৃথিবী যেন তার নিঃশ্বাস রোধ করে রেখেছে। আমরা দুজন এক অকথিত অনুভূতির কিনারায় দাঁড়িয়েছিলাম, যা উপেক্ষা করা অসম্ভব ছিল। আমাদের মধ্যে বাতাস আশায় ভরপুর ছিল এবং তার সামনে আমার পুরো শরীরে এক শিহরণ সৃষ্টি করেছিল। যখন আমি মনে করলাম যে এই মুহূর্ত ভেঙে পড়বে, ঠিক তখনই সে ধীরে ধীরে আমার দিকে ঝুঁকল এবং তার ঠোঁট হালকাভাবে আমার ঠোঁট স্পর্শ করল। সেই নরম স্পর্শ আমার ভেতর দিয়ে একটা গরম তরঙ্গ বিয়ে দিল। শুরুতে স্পর্শটা খুব হালকা ছিল, যেন আমরা দুজনেই এটা অনুভব করছি, কিন্তু ধীরে ধীরে এটা গভীর হতে থাকল। তার ঠোঁট আমার ঠোঁটে আরও দৃঢ়ভাবে চাপ দিতে লাগল। তার হাত এখনও আমাকে নির্দেশনা দিচ্ছিল, আমাকে বলছিল সে কি চায় এবং আমরা দুজন কি চাই। চুম্বনটা ধীর এবং নরম ছিল, কিন্তু তার মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল যা শুধু আমরা দুজনই বুঝতে পারতাম। মনে হচ্ছিল যেন আমরা আমাদের ভেতরে যা লুকিয়ে রেখেছিলাম সবই এই মুহূর্তে বেরিয়ে এসেছে। প্রতিটি স্পর্শ, প্রতিটি শ্বাস, প্রতিটি হৃদস্পন্দন একসাথে মিলে যাচ্ছিল। আমরা শেষ পর্যন্ত সেই উত্তেজনার সামনে নত হলাম যা আমাদের মধ্যে ধীরে ধীরে তৈরি হচ্ছিল। আমরা একে অপরের মধ্যে এতটাই মিশে গিয়েছিলাম যে বাইরের পৃথিবীকে ভুলে গিয়েছিলাম। আমি অনুভব করতে পারছিলাম যে তার শরীর হালকা করে কাঁপছিল এবং তার মৃদু শ্বাসের শব্দ আমাদের মধ্যে বাতাসে গুঞ্জরিত হচ্ছিল। শেষ পর্যন্ত সে একটু পিছিয়ে গেল এবং তার কপাল আমার কপালে ঠেকল। তার চোখ অর্ধেক খোলা ছিল, যেন সে তার শ্বাস নিয়ন্ত্রণ করছে। ঠিক তখনই আমি তার ঠোঁটে একটা হালকা হাসি দেখতে পেলাম, যাতে এক ধরনের সন্তুষ্টি ছিল এবং তা আমার হৃদয়কে আনন্দে ভরিয়ে দিল। তুমি ঠিক আছো? সে খুব আস্তে জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর খুব মৃদু ছিল, কিন্তু তার মধ্যে একটা কোমলতা ছিল যা আমাকে নিরাপত্তা এবং আপনত্বের অনুভূতি দিল। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম, কারণ কথা আমার মুখ থেকে বের হচ্ছিল না। সে আবার হাসল এবং তার আঙুলগুলো আমার চুলের মধ্যে দিয়ে হালকাভাবে চলে গেল। শুধু একবার আরও আমার দিকে ঝুঁকল এবং আমার গালে হালকাভাবে ঠোঁট ছুঁয়ে সম্পূর্ণ পিছিয়ে গেল। ঘরে এখন একটা উষ্ণ এবং শান্ত পরিবেশ ছিল, যা আগের উত্তেজনাকে একটা কোমল এবং উজ্জ্বল সন্তুষ্টিতে পরিণত করেছিল। আমরা দুজন অনেকক্ষণ কিছু বললাম না, শুধু এভাবেই বসে রইলাম। আমাদের শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল। আমাদের মধ্যে উত্তাপ এখন আরও নরম এবং আরও সন্তোষজনক হয়ে উঠছিল। তারপর সে তার মাথা আমার কাঁধে রাখল এবং আমি আমার হাত তার কোমরে জড়িয়ে ধরে তাকে আমার দিকে টেনে নিলাম। আমরা এই মৃদু আলোয় বসেছিলাম, বাড়ির হালকা শব্দগুলো আমাদের ঘিরে রেখেছিল। এমন কিছু ঘটছিল যা খুব বিশেষ মনে হচ্ছিল, এমন কিছু যা কোনো কল্পনার বাইরে ছিল এবং এই মুহূর্তে এটাই যথেষ্ট ছিল। এই সবের মধ্যে আমাদের মধ্যে নীরবতা ধীরে ধীরে কমে আসছিল। জানালা দিয়ে আসা আলো হালকা হয়ে আসছিল এবং ঘরে একটা নরম আভা ছড়িয়ে পড়ছিল, কিন্তু ভেতরের প্রতিটি জিনিসে একটা অদৃশ্য শক্তি ভর করেছিল, যা এইমাত্র যা ঘটেছিল তার গভীরতাকে বাতাসে জমা করেছিল। যদিও আমরা দুজনের কেউই কিছু বলছিলাম না, তবু মনে হচ্ছিল যেন আমরা দুজনেই এমন একটা মুহূর্তের অপেক্ষায় আছি যা এখনও সম্পূর্ণভাবে ঘটেনি। আমি অনুভব করতে পারছিলাম যে তার শরীর আমার তুলনায় একটু আরাম পাচ্ছিল, কিন্তু যেভাবে সে আমার আরও কাছে আসছিল, তার হাত ধীরে ধীরে আমার বুকের ওপর এসে থেমেছিল। এটা স্পষ্ট ছিল যে আমাদের মধ্যে যা শুরু হয়েছিল তা এখনও শেষ হয়নি। আমার হৃদয়ে তখনও দ্রুত স্পন্দিত হচ্ছিল। এক অদ্ভুত উত্তেজনা আর অস্থিরতা আমার ভেতর দৌড়াচ্ছিল। তার উপস্থিতির প্রতিটি অংশ আমার চেতনাকে আচ্ছন্ন করে ফেলছিল।
তার মৃদু শ্বাস, তার ত্বকের উষ্ণতা যা আমার ত্বকের সংস্পর্শে ছিল, আর তার পারফিউমের মৃদু গন্ধ যা এখনও বাতাসে ভাসছিল। ঠিক তখনই সে হালকা করে মাথা ঘুরিয়ে তার ঠোঁট আমার গলার কাছে নিয়ে এল, যার ফলে আমার সারা শরীরে একটা শিহরণ ছড়িয়ে পড়ল। স্পর্শটা ছিল মৃদু, মনে হচ্ছিল যেন আমি সেখানে থাকি না, কিন্তু সে আমার ভেতরে একটা জায়গা তৈরি করে নিয়েছিল, এক ধীর জ্বলন্ত আকাঙ্ক্ষা। আমি কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলাম, এই অনুভূতিকে নিজের ভেতর ধারণ করতে। তারপর যখন তাকে দেখলাম, তার চোখ আমার চোখের সাথে মিলিত হল। এবার তার দৃষ্টিতে কিছু আলাদা ছিল, কিছু গভীর, আরও তীব্র। আগের কোমলতা এখনও ছিল, কিন্তু তার নিচে লুকিয়ে থাকা একটা ক্ষুধা অনুভব হচ্ছিল, যা আমার নিজের মতোই। সে একটি শব্দ করল না, কিন্তু যেভাবে তার আঙুলগুলো আমার শরীরে হালকা হালকা আঁচড় কাটছিল, তা দিয়েই সে সব বলে দিল। তারপর আমি এগিয়ে গিয়ে তার ঠোঁটের সাথে খেলা শুরু করলাম। এবার কোনো দ্বিধা ছিল না, কোনো সীমানা টেস্ট করার চেষ্টা না। এই চুম্বন যেন বলছিল সেই আকাঙ্ক্ষার কথা, যা আমরা দুজনেই এতদিন ধরে আটকে রেখেছিলাম, শেষ পর্যন্ত বেরিয়ে এল। তার আঙুলগুলো আমার বুকের ওপর নাচতে শুরু করল। তারপর তার আঙুলগুলো আমার শার্টের কাপড়ের ভেতরে ঢুকে গেল, যেন সে আমাকে আরও কাছে টানছে। আমি অনুভব করতে পারছিলাম যে তার শরীর আমার বিপরীতে প্রতিক্রিয়া দেখাচ্ছিল। তার মৃদু নড়াচড়া আমার হুঁশ উড়িয়ে দিচ্ছিল। এই মুহূর্তটা যতই আমি থামানোর চেষ্টা করছিলাম, তা ততই আরও নেশায় পরিণত হচ্ছিল। আসল কথা, সে আমার সৎমা ছিল, কিন্তু যে সবসময় আমার নাগালের বাইরে ছিল, সেই একই সম্পর্ক এখন আমাদের মধ্যে আরও গভীর বন্ধন তৈরি করছিল। আমিও নিজেকে তাকে চাওয়া থেকে বিরত রাখতে পারছিলাম না। যখন তার হাত আমার গলার পিছনে পিছলে গেল, তখন আমাকে আরও নিচে টেনে বিছানায় পাশ ফিরিয়ে নিল। তার শরীর আমার শরীরের সাথে ধাক্কা খেল, এবং সে আমাকে তার দিকে আরও টেনে নিল। আমি সেই নির্দেশ মেনে চললাম। এখন সবকিছু অনেক বেশি জোরালো হয়ে উঠেছিল। হঠাৎ নিজেকে তার ওপরে ঝুঁকে থাকতে দেখলাম, হাত দিয়ে ভর দিয়ে তাকে দেখতে থাকলাম। আমার শ্বাস হালকা হয়ে আসছিল, তার শ্বাসও দ্রুত উঠানামা করছিল, কিন্তু তার চোখ আমার চোখেই আটকে ছিল। সেই মুহূর্তে আমাদের মধ্যে উত্তাপ স্পষ্ট অনুভব করা যাচ্ছিল। সে তার হাত উঠাল, হালকা করে আমার শরীরের রেখা স্পর্শ করল এবং আমাকে নিচে টানল। তখন আমাদের ঠোঁট আবার উৎসাহে মিলিত হল। এবার তার হাত স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছিল, আমার পিঠ, কাঁধ, প্রতিটি জায়গা অন্বেষণ করছিল। তার হাত আমার টানটান হওয়া অংশে গিয়ে থামল, যার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। তার এই ভঙ্গি আমাকে আরও কাছে টানতে থাকল, যতক্ষণ না আমাদের মধ্যে কোনো দূরত্ব অবশিষ্ট রইল না। তার শরীরের উষ্ণতা আমাকে গ্রাস করছিল, আর আমি তার হৃদস্পন্দন অনুভব করছিলাম, যা আমার মতোই দ্রুত স্পন্দিত হচ্ছিল। তখন আমি আমার হাত তার কোমর বরাবর নিচে নামালাম। তার ত্বকের উষ্ণতা আমার আঙুলের ডগায় অনুভব করলাম, আর যখন তার অন্তর্বাসের কিনারায় পৌঁছে একটু থেমে গেলাম, ভেবে দেখলাম কিনা আমি কোনো সীমা অতিক্রম করছি। নিজেকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু সে থামল না। তার পিঠ হালকা করে বাঁকাল, আমার স্পর্শকে আরও উৎসাহিত করতে। তার শরীর আমার দিকে ঝুঁকে পড়ল। এখন আমার কোনো সন্দেহ ছিল না সে কি চায়। যখন আমার আঙুল তার জামার নিচে পিছলে গেল এবং আমি তার শরীরের সেই অংশ স্পর্শ করলাম, তখন তার মৃদু কাতরানি শুনতে পেলাম। এই শব্দ আমার ভেতর নতুন উত্তাপ ছড়িয়ে দিল। তার হাত আমার চুলের মধ্যে আটকে গেল, আমাকে আরও কাছে টেনে নিয়ে চুম্বনকে গভীর করে তুলল। তার ঠোঁট হালকা করে খুলে গিয়েছিল, যেন আমাকে ভেতরে ডাকছে। তার স্বাদ ছিল মাদকতাময়, আর আমি তার শরীরে লুকিয়ে থাকা টানটান ভাব অনুভব করতে পারছিলাম। সে আমার নিচে নড়াচড়া করছিল, কিন্তু আমাদের কেউই এটা নিয়ে মাথা ঘামাল না। তার হাত ছিল সর্বত্র, আমার কাঁধ, বাহু, বুকের ওপর, যেন সে আমার থেকে তৃপ্ত হতে পারছে না। আমি নিজেকে দীর্ঘদিন ধরে সংযত রেখেছিলাম, কিন্তু এখন যখন সব দরজা খুলে গেছে, তখন থামানোর কোনো উপায় ছিল না। সে আমার ঠোঁটে হালকা দংশন করল, তার আঙুলগুলো আমার চুলে গেঁথে গেল, এবং সে তার শরীরটা একটু উপরে তুলল। এই নড়াচড়া আমার ভেতর নতুন এক তৃষ্ণার সৃষ্টি করল। আমিও তাকে নিয়ে পরিতৃপ্ত হচ্ছিলাম না। তার গন্ধ, তার স্বাদ, তার শরীরের অনুভূতি, সবই আমার নিচে ছিল। আমার শরীরের প্রতিটি কোষ জল ছিল, আর আমি জানতাম এখন আর ফেরার পথ নেই। এই মুহূর্তের পর তো নয়। তারপর আমি এক পলকের জন্য পিছিয়ে গেলাম। তার চোখের দিকে তাকালাম, নিশ্চিত হতে যে সে এখনও আমার সাথে আছে। তার চোখে আমি দেখলাম, সে আমাকে ঠিক ততটাই চায় যতটা আমি তাকে চাই, কিন্তু সে আমার হাত চেপে ধরল। তার আঙুলগুলো আমার শার্টের বোতাম পর্যন্ত পৌঁছে গেল, এবং সে আমাকে তার দিকে টেনে নিল। তার এই হালকা তাড়াহুড়ো আমাকে আরও উত্তেজিত করে তুলল। যখন আমাদের ঠোঁট আবার মিলল, আমি সম্পূর্ণভাবে এই মুহূর্তে ডুবে গেলাম।
প্রতিটি সীমানা, প্রতিটি বাধা পেরিয়ে আমরা সেই রেখার কাছাকাছি চলে গেলাম যার পর আর কিছু নেই। তার হাত আমার ত্বকের ওপর ঘুরে বেড়াচ্ছিল, আমাকে আরও পাগল করে দিচ্ছিল। এখন আমরা সম্পূর্ণভাবে একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। সেই আবেগে আমরা এতটাই জড়িয়ে গেলাম যে তা আমাদের পুরোপুরি গ্রাস করে নিল। এখন আর ফিরে আসার কোনো পথ খোলা ছিল না। ঘর ধীরে ধীরে ভরে উঠছিল আমাদের শ্বাসপ্রশ্বাসের শব্দে, আমাদের নামের মৃদু উচ্চারণে, আর আমাদের আবেগের নির্বতায়। মনে হচ্ছিল যেন আমরা সেই আবেগের সামনে নত হচ্ছি যা এতদিন ধরে আমাদের মধ্যে সঞ্চিত ছিল। সেই মুহূর্তটি ছিল একদম নিখুঁত, আমাদের মধ্যে এই সংযোগ। আর যখন আমি তাকে আমার দিকে টেনে নিলাম, আমাদের শরীরগুলো এক তালে চলতে শুরু করল। তখন আমি জানতাম, কিন্তু আমার কিছুই গুরুত্বপূর্ণ ছিল না, কারণ সেই মুহূর্তে আমরা দুজন একে অপরের মধ্যে এতটাই হারিয়ে গিয়েছিলাম যে আমাদের পৃথিবী শুধুই আমাদের জন্য সীমিত হয়ে গিয়েছিল। যখন আমরা এক গভীর গহ্বরে পা রাখছিলাম, তখন কেবল সেটাই বড় কথা। তার স্পর্শ, তার চুম্বন, তার শরীরের অনুভূতি, মনে হচ্ছিল যেন আমরা সম্পূর্ণভাবে একে অপরের মধ্যে মিশে গেছি। আর যখন আমরা শেষ পর্যন্ত নিজেদের মুক্ত করে দিলাম, অনেকক্ষণ পর তার মুখ থেকে বেরিয়ে এল এক মৃদু কণ্ঠ, তোমার অমিত রস ভেতরেই রেখে দাও, যাতে আমি পরম শান্তি পাই, কারণ আমি জানতাম এটা তো শুধু শুরু। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটি এখানেই শেষ। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি গল্পটি পছন্দ হয়, লাইক করুন আর শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। এরকম রোমাঞ্চকর গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশন বেলটি বাজাতেও ক্লিক করুন, যাতে কোনো আপডেট মিস না হয়। আগামী পর্ব পর্যন্ত ভালো থাকুন। নমস্কার বন্ধুরা, আজকের এই গল্পে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের কাছে একটা অনুরোধ, যদি আমাদের এই চ্যানেলে তুমি প্রথমবার এসে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গল্পটা শেষ পর্যন্ত শুনো, খুব মজা পাবে। তাহলে চলো গল্প শুরু করি। আমার নাম সরিতা। আমার বয়স 25 বছর। আমি একজন বিবাহিত মহিলা। আমার স্বামীর নাম মনোজ। তিনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। আমাদের বিয়ে হয়েছে প্রায় 3 বছর হল, কিন্তু এখনও আমাদের কোনো সন্তান হয়নি। আমাদের পরিবারে আমরা 3 জন থাকি, আমি, আমার স্বামী আর আমার শ্বশুর। আমরা সবাই আমাদের জীবনে খুব খুশি ছিলাম, একে অপরের সঙ্গে হাসিখুশিভাবে দিন কাটাতাম। কিন্তু হঠাৎ আমাদের এই সুখের জীবনে কারোর মতো খারাপ নজর লেগে গেল। আসলে কি হয়েছিল জানো? আমার শাশুড়ি একটা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। এরপর থেকে আমাদের পুরো বাড়িতে শোকের ছায়া নেমে এসেছিল। শাশুড়ির মৃত্যুর পর আমরা সবাই ভেতর থেকে ভেঙে পড়েছিলাম, যেন আমাদের ওপর দুঃখের পাহাড় ভেঙে পড়েছিল। শাশুড়ি চলে যাওয়ার পর আমার শ্বশুর খুব বেশি দুঃখী হয়ে পড়েছিলেন। আমি যখনই তাকে দেখতাম তিনি একা বসে কাঁদছেন আর শাশুড়িকে মনে করছেন। আমি আর মনোজ তাকে দেখে খুব কষ্ট পেতাম। মনে মনে ভাবতাম, যদি শাশুড়ি বেঁচে থাকতেন, তাহলে শ্বশুরের এমন অবস্থা হতো না। আমি আর মনোজ তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম। বলেছিলাম, আপনি এমন করবেন না, আপনি তো বাড়ির বড় মানুষ। আপনি যদি ভেঙে পড়েন, তাহলে আমাদের কি হবে? আমরা তাকে বোঝানোর চেষ্টা করতাম। কিছু সমাজের জন্য তিনি ঠিক থাকতেন, কিন্তু আবার একা হলেই আগের মতো হয়ে যেতেন। এভাবে 6 মাস কেটে গেল। কিন্তু শ্বশুরের পক্ষে তার স্ত্রীকে ভোলা খুব কঠিন হয়ে পড়েছিল। তারপর একদিন আমরা ভাবলাম, হয়তো কিছুদিনের জন্য শ্বশুরকে পাটনায় আমার নন্দের কাছে পাঠিয়ে দিলে ভালো হয়। ডাক্তারও বলেছিলেন, ঘটনার জায়গা থেকে দূরে গেলে কিছু সমাজের জন্য সেই কথা ভুলে থাকা যায়। তাই শ্বশুর প্রায় 3 মাস কানপুরে ছিলেন। যখন তিনি ফিরে এলেন, তখন আমরা তার মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন দেখতে পাইনি। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম, তার আচরণে একটা অদ্ভুত ব্যাপার দেখা দিয়েছিল। আমি দেখেছিলাম, তিনি প্রায়ই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতেন। কখনো কখনো আমাকে ছোঁয়ার চেষ্টাও করতেন। আমার কাছে এইসব খুব অদ্ভুত লাগতে শুরু করেছিল, কারণ এর আগে তিনি কখনো এমন কিছু করেননি। মনে মনে ইচ্ছে হচ্ছিল, মনোজকে ফোন করে সব বলে দিই। কিন্তু তারপর ভয় হল, যদি মনোজ আমার কথায় বিশ্বাস না করে, তাহলে আমি কি করব? ভাবলাম, হয়তো এটা আমার ভুল বোঝাবুঝি। কিন্তু একদিন তো সীমা ছাড়িয়ে গেল। সেদিন আমি বাথরুমে যাচ্ছিলাম। দেখি, শ্বশুর আগে থেকেই ভেতরে আছেন। আমি একটু দাঁড়িয়ে গেলাম। ভাবলাম, তিনি একটু পরে বেরিয়ে আসবেন। কিন্তু ভেতর থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছিল। আমি বুঝতে পারছিলাম না, তিনি এতক্ষণ ধরে ভেতরে কি করছেন। তাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু মনে হয় তিনি শোনেননি। তারপর ভাবলাম, তিনি যে কোনো সময় বেরিয়ে আসতে পারেন। তাই আমি আমার ঘরে ফিরে গেলাম। প্রথমে মনে হল, মনোজকে সব বলে দিই। কিন্তু আবার সেই ভয়ে, যদি সে আমার কথা না মানে।
এই ভেবে আমি সারারাত জেগে রইলাম। ঘুমিয়ে এলো না। ভেতরে ভেতরে খুব অস্থির লাগছিল। কয়েকদিন ধরে যা যা হচ্ছিল সবই খুব অদ্ভুত মনে হচ্ছিল। রাতে মনোজ আমাকে ভালোবাসতে চাইল, কিন্তু আমি বললাম, আজ আমার মন ভালো নেই, এই বলে মুখ ফিরিয়ে শুয়ে পড়লাম। সারারাত জেগে কেটে গেল। পরদিন সকালে মনোজকে শহরের বাইরে কাজে যেতে হল। একটা মিটিংয়ের জন্য সে 6 দিনের জন্য যাচ্ছিল। আমি তার ব্যাগ গুছিয়ে দিলাম, টিফিনও বানিয়ে দিলাম। কিছুক্ষণ পর সে কাজে বেরিয়ে গেল। এখন বাড়িতে শুধু আমি আর শ্বশুর ছিলাম। ভয়ে আমার হাত পা কাঁপছিল। প্রতিটা মুহূর্ত যেন শতাব্দীর মতো কাটছিল। সারাদিন আমি বাড়ির কাজে ব্যস্ত রইলাম। কাজ শেষ করে ঘরে এসে শুয়ে পড়লাম। আগের রাতে ঘুম হয়নি, তাই এখন ঘুমে চোখ ভার হয়ে আসছিল। বিকেল 5টা বাজে। কখন যে চোখ বন্ধ হয়ে গেল আমি টেরই পাইনি। সাধারণত আমি শাড়ি পরি, কিন্তু গরমের জন্য কয়েকদিন ধরে সালোয়ার কুর্তি পরছিলাম। আমার শরীর তখন ঘামে ভিজে গিয়েছিল। আমি পাখার নিচে শুয়েছিলাম। প্রায় 1.5 ঘন্টা পর আমার মনে হল কেউ আমাকে অদ্ভুতভাবে ছুঁচ্ছে। প্রথমে ভাবলাম স্বপ্ন দেখছি। মনে হচ্ছিল হয়তো মনোজের সঙ্গে আছি। কিন্তু হঠাৎ ঘুম ভেঙে গেল। ধটফট করে উঠে বসলাম। কাপড় ঠিক করতে করতে দেখি শ্বশুর আমার পাশে বসে আছেন। তাকে দেখে আমি চমকে গেলাম। জিজ্ঞেস করলাম, বাবুজি, কি হয়েছে? আমার কাছে কিছু দরকার ছিল। শ্বশুর বললেন, বৌমা, আমার চা খেতে ইচ্ছে করছিল। তোমাকে অনেকবার ডেকেছি, তুমি শুনোনি। তাই আমি নিজেই তোমার ঘরে চলে এলাম। দেখলাম তুমি আরামে ঘুমোচ্ছ। ভাবলাম ঘুমন্ত বৌমাকে জাগিয়ে কি হবে, আমি নিজেই চা বানিয়ে নিই। আর তুমি জেগে গেলে তোমাকে বলতে এলাম। তার কথা শুনে আমি বুঝলাম তিনি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসেননি। আমি তাড়াহুড়ো করে বিছানা থেকে নামলাম। আমার বুকটা ধটফট করছিল। দুপুরটা মাথায় দিয়ে বললাম, বাবুজি, আপনি আপনার ঘরে যান, আমি চা নিয়ে আসছি। আমার কথা শুনে তিনি একটু মন খারাপ করলেন। চুপচাপ নিজের ঘরে চলে গেলেন। প্রায় 15-20 মিনিট পর আমি 1 কাপ চা নিয়ে তার ঘরে গেলাম। দেখলাম তিনি বিছানায় বসে কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, কি হলো বাবুজি, আপনি কাঁদছেন কেন? কোনো সমস্যা হয়েছে? শরীর খারাপ লাগলে আমি ডাক্তারকে ফোন করব। তিনি বললেন, না বৌমা, এমন কিছু নেই। আজ আমার তোর শাশুড়ির খুব মনে পড়ছে। তার অভাবটা খুব বেশি টের পাচ্ছি। সে চলে যাওয়ার পর থেকে বুঝতে পারছি না আমার মনের কথা কাকে বলবো। আমিও তো একটা মানুষ, আমারও কিছু ইচ্ছাকাঙ্ক্ষা আছে। আমারও মন চায় আমার মনের সব কথা কাউকে বলি। আমি আর ছোট মেয়ে ছিলাম না যে তার ইঙ্গিত বুঝতে না পারি। আমি বুঝতে পারছিলাম তিনি কি বলতে চাইছেন। তবু আমি তার কাছে গিয়ে বললাম, বাবুজি, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আর যদি কিছু বলতে ইচ্ছে করে আমার সঙ্গে কথা বলবেন। আমার কথা শুনেই তিনি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। আমার খুব অদ্ভুত লাগছিল। মনে নানা রকম ভাবনা আসছিল। তবু তার জন্য আমার খুব মায়া হচ্ছিল। শ্বশুরের বয়সও তো কম হয়নি। তার আরেকটা বিয়ে দেওয়াও সম্ভব নয়। আর যদি বিয়ে দিই তাহলে সমাজে মুখ দেখাতে পারব না। সমাজ আমাদের তাড়িয়ে দেবে। তাই ভাবলাম বাড়িতেই এর কোনো সমাধান করা ভালো। একবার মনে হল যদি আমি শ্বশুরকে খুশি করে দিই তাহলে কেউ জানতেও পারবে না। বাড়ির কথা বাড়িতেই থেকে যাবে। আমি মনে মনে তার প্রস্তাব মেনে নিলাম। তারপর তাকে বললাম, আপনি গোসল করে আসুন। আমি তার জামাকাপড় বের করে দিলাম। কিছুক্ষণ পর তিনি গোসল করে ফিরলেন। বনিয়ান পরে তোয়ালে ধুতির মতো জড়িয়ে এলেন। আমাকে দেখে মৃদু হাসলেন। আমিও তার এই আচরণে একটু হাসলাম। পরদিন সকালে আমি চা নিয়ে তার ঘরে গেলাম। দেখলাম তিনি হয়তো তোয়ালে জড়িয়েই ঘুমিয়ে পড়েছিলেন। দরজায় হালকা ধাক্কা দিলাম। দেখি দরজা আগে থেকেই খোলা। শ্বশুর বনিয়ান পরে ঘুমোচ্ছেন। এই অবস্থা দেখে আমার খুব রাগ হল। তবু কিছু বললাম না। চা দিয়ে কিচেনে ফিরে এলাম। প্রায় 1.5 ঘন্টা পর তিনি কিচেনে এসে বললেন, বৌমা, একটু তেল গরম করে আমার ঘরে নিয়ে এসো। আমার মাথা আর শরীরে একটু মালিশ করে দাও। এবার আমার মনে হল তার নিয়ত ভালো নয়, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। কিছুক্ষণ পর আমি তেল গরম করে তার ঘরে নিয়ে গেলাম। বললাম, বাবুজি, এই নিন তেল, আপনি নিজেই লাগিয়ে নিন। আমার আজ অনেক কাজ আছে, কাপড়ও ধুতে হবে। তিনি বললেন, বৌমা, মাথায় আমি নিজে লাগিয়ে নেব, কিন্তু পিঠে আমার হাত পৌঁছায় না। তুমি পিঠে মালিশ করে দাও। এই বলে তিনি বিছানায় উপুড় হয়ে শুয়ে পড়লেন। সকাল থেকে আমার তার ওপর খুব রাগ হচ্ছিল। তবু আমি তার পিঠে মালিশ শুরু করলাম। প্রায় 10 মিনিট পর তিনি পাশ ফিরে বললেন, বৌমা, তোমার হাত তো খারাপ হয়ে গেছে, তাহলে একটু পেটেও মালিশ করে দাও। আমি না চাইতেও তার সব কথা মানছিলাম।
দুহাতে তার মালিশ করছিলাম। মনে মনে ভাবছিলাম, যদি শাশুড়ি বেঁচে থাকতেন তাহলে আমাকে এসব করতে হতো না। এই 6 দিনে মনোজ ছাড়া আমার এত খারাপ অবস্থা, তাহলে শ্বশুর শাশুড়ি ছাড়া কিভাবে থাকেন? আমি এই ভাবনায় ডুবেছিলাম। হঠাৎ সব ছেড়ে ঘরের ভেতরে চলে এলাম। কিছুক্ষণ পর শ্বশুর আমার ঘরে এলেন। বললেন, কি হলো বুমা, তুমি সব ছেড়ে এখানে চলে এলে কেন? মনোজের জন্য মন খারাপ করছে, তার জন্য মন বসছে না। তুমি আমাকে বলো, তোমার কি সমস্যা? তোমার যা কমতি আছে আমি সঙ্গে সঙ্গে পূরণ করে দেব। আমি তোমাকে আমার মেয়ের মতোই দেখি। আমি তোমাকে মেয়ের মতো ভালোবাসি। আমি কখনো চাই না তুমি কোনোভাবে কষ্ট পাও। তুমি তো আমার আদরের মেয়ে। আমি তার পায়ে পড়ে গেলাম। বললাম, বাবুজি, আমি আপনাকে অনেক ভুল বুঝেছিলাম। আমাকে মাপ করে দিন। এতদিন ধরে আমি ভেবেছি আপনি আমার ওপর খারাপ নজর রেখেছেন, তাই আমি আপনার থেকে দূরে থাকছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি মনোজ 5 দিন গেছে আর আমি তার জন্য এত অস্থির হয়ে পড়েছি। শাশুড়ি মারা গেছেন 6 মাস হল। আমি যদি আপনার মন খারাপ করে থাকি আমাকে মাপ করে দিন। এখন থেকে আমি আপনার সব দিকে খেয়াল রাখব, আপনার মেয়ে হয়ে থাকব। তো দোস্তরা, এই ছিল আমাদের আজকের গল্প। তোমাদের এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক করো, দোস্তদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।